আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজ কথা বলবো মূলত আ আ শি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এটা একটা গভীর আ ব্যাপার। কারণ কোনো জাতি না মানে পৃথিবীর যেকোনো মানব যদি আমি জাতিও বলতে যাই সেটা বিশাল ব্যাপার। তারপরে যদি তার ব্যক্তি জীবনে একা একটা পরিবারের একটা ছেলে হইলো যদি আ তারা প্রোগ্রেস করতে চায় মানে উন্নতির শিখরে যেতে চায় সেটা শিক্ষা ছাড়া কোনো বিকল্প পথ নাই। মানে শিক্ষা হইলে আপনার পৃথিবীর বিভিন্ন জিনিসকে ধারণ করা যায় অন্তরে, সেটা থেকে আপনি একটা রেজুল রিজাল্ট নিয়ে ভালো কিছু সমাজে প্রত্যাবর্তন করার জন্য একটা ব্যবস্থাপনা চলে আসে। কিন্তু আমাদের এই সমাজে যে জাতি যদি শিক্ষিত হয়, তাইলে কি হয়? জাতি শিক্ষিত হইলে পুরা পৃথিবীটাকে শাসন করার মানে শোষণ না, শাসন বা বিভিন্নভাবে জানা সেটা তাদের হয়ে যায়। এখন আমাদের এই সমাজে মানুষগুলা কি করতেছে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়া দাঁড় করায় দিছে। কেন দাঁড় করায় দিছে? আপনি বিগত ৫০ বছরে বাংলাদেশ থেকে আগে মনে হয় ২-১ জন বিজ্ঞানী ছোটখাটো হইছিল, যাদের নাম হয়তো তেমন বড় হিসেবে নাই। কিন্তু একটা বিজ্ঞানী খুঁজে পাচ্ছেন না আধুনিক বিশ্বের কাছে। আ তাদের কাছ থেকে আউটপুট কিছু পাবেন এরকম কিছু না। কারণ হলো এটা গবেষণার মাত্রা সেলটা খুবই কম। কেননা গবেষণায় কোনো অর্থনৈতিক ব্যয়ভার সেটা দেয় না সরকার। রাষ্ট্র ব্যবস্থাপনা খুব অল্প টাকায় দেয় যে শিক্ষার ক্ষেত্রে এখন আপনি দেখেন যে দেশে শিক্ষায় পড়াশোনা করলে উদ্বুদ্ধ হবে সেখানে অর্থনৈতিক বাণিজ্যিকে চলে আসছে এই শিক্ষা ব্যবস্থাপনা। যেটা হচ্ছে টাকা দিয়ে পড়তে হয়। এটা পৃথিবীর কোন দেশে ভালো উন্নত দেশগুলো এগুলা মনে হয় না আমার কাছে আছে, নাই। তো এখন এই দেশগুলা কি করতেছে আমাদের দেশের শিক্ষাকে ফ্রি করার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু সেটা না কইরা একটা বাণিজ্যিক ব্যাপারে পাবলিক বিভিন্ন জিনিস করে রাখছেন কিন্তু সেইখানে দেয়া যে শিক্ষিত অবস্থা না এবং আপনি যে পড়াশোনার যে ব্যাপারটা আছে এটা নিয়ে আমি কথা বলতে আসছি আজকে। যে আমরা যে মূলত শিক্ষা ব্যবস্থাপনায় যে বিষয়গুলা লিসেনিং করতে হয় বা পড়তে হয় বা লিখতে হয় যে ব্যাপারটা আছে এই ব্যাপারগুলা কিভাবে ধ্বংসের দিকে আসছে সেটা একটা বিশাল আলাপের বিষয়। তারপরেও আমি ওই বিষয়গুলা আস্তে, আস্তে আসবো। সেটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম একটা আ স্যারদের কাছে আমাদের যে ভয় ছিল তাদের সামনে গিয়ে আমরা কখনো বাজে অবস্থায় পড়ি কিনা, একটা সিনেমা দেখতে গিয়ে পড়ি কিনা বা একটা মেয়ে নিয়ে ঘুরতে গিয়ে পড়ি কিনা তখন তারা কিন্তু এটা শাসন করতে বলতো। তারা ক্লাসে শাসন করতো। এমন একটা ব্যাপার ছিল যে তোমরা যদি কেউ ২-৪ রাত্র সিনেমা দেখো জায়গা, তারপরে বিভিন্ন আ জায়গায় আড্ডা দাও, যাত্রা দেখতে যাও বিভিন্ন কিছু, তাইলে কিন্তু তুমি আর বাংলাদেশের মধ্যে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার এমন কোনো বড়, বড় প্রোগ্রেস করে এরকম কিছু লাইফ তুমি লিড করতে পারো না। গাড়ি ঘোড়া চড়বা সেটাও তোমার জন্য তুমি প্লেনে চড়বা এটা থাকবে না। আসলে এই ধরনের তারা আমাদেরকে বলত। তো একটা সময় দেখা গেছে এইখানে একটা ক্লাসে ৬০ জন ছাত্রের মতো সব জায়গায় প্রায় থাকে ৬০ জন, ৭০ জন, ৮০ জন। তো এই যে মানে এই ছাত্রগুলা ভর্তি হয় তো এখানে বিভিন্ন বাড়ির থেকে বাচ্চাগুলো আসে পড়তে থাকে 1-2 থেকে শুরু করে। এখানে পড়তে, পড়তে একটা সময় মেট্রিক দিত। মেট্রিকের একটা ওয়ে আসতো। তারপরে ইন্টারমিডিয়েট তারপর সে ভার্সিটি, পাবলিক ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেকোনো জায়গায় বা ডাক্তারি পড়তে হইতো। এইখানে পরিবারে আমাদের এটার জন্য যে সরকার পরিপূর্ণভাবে দায়ী তা না। আমাদের জনগণও এর জন্য বিশাল আকারে দায়ী। মানে আমাদের জনগোষ্ঠী যে আমরা দায়ীটা কিভাবে হইতেছি? দায়ীটা হচ্ছে যে জনগণ কিভাবে দায়ী? আপনি দায়ী। কিভাবে? আমার সন্তান নিয়ে আমি কিভাবে দায়ী? যখন কিনা এরা ওই ওই যে বাস্তবিক যে পড়াশোনার ব্যাপারটা নিয়ে যে আসতো স্কুলে যখন দেখা যাচ্ছে সে টেস্টে কোনো ধরনের খারাপ রেজাল্ট করছে বা কোনো কিছু হইতো। তো তাদের কাছে যখন তারা ক্লাস 9 এ নাম রেজিস্ট্রেশন করতো 8 এর পরে তখন এখানে এটা আসলে বিশাল বিশাল ব্যাপার কথাটা বোঝার জন্য। তো তখন এই ইয়েরা আসতো, এই বাবা-মা আসতো। তো কথা বলতো তখন এই যে ৬০ জন ছাত্র এখানে হাতে গোনা সামনের যে ১০-১২ জন বা ১৫ জন ছাত্রর একটা বেস থাকে এরা মোটামুটি একটা ভালো মেধাবী ছাত্র থাকে। প্রথম ৫ জন এরপরে ১০ জন এরপরে এরকম একটা লেভেল থাকে। তো বাকি পিছনের ছাত্রগুলা খুব বেশি মনোযোগী পড়াশোনা এবং পড়াশোনা বেশি করে না। এরা শুধু খেলাধুলা বিভিন্ন কাজে মত্ত থাকে। এখন ওইটাকে মেধা বলে ধরে নেওয়া হয় যে ওরা মেধাবী এবং এরা মেধাবী না। এরকম। তখন স্যাররা একটা রেসপন্স থাকে যে সামনের ৫ জন ১০ জনের মধ্যে একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? এই রেজাল্ট এবং তারা ভালো কিছু করতে পারে ২ জন বা ৩ জন। এরকম আস্তে, আস্তে ক্রমান্বয়ে সংখ্যাটা কমে আসে। ওইখানে মেধা চলে আসে। 10 ইয়ার্স এর মধ্যে একটা মেধা চলে আসলো। মানে প্রতি বছর দেখা যাচ্ছে হয়তো মেধার একটা স্কুল থেকে ৪ জন, ৫ জন বা ৭ জন, ১০ জন আসছে খুবই ট্যালেন্ট
ওই ট্যালেন্টটা তৈরি হয়। তারা ওই সময় তো এরকম জিপিএ টিপি ছিল না, যেমন স্টার করা হইতো, স্ট্রেন করতো, এই দুইটা মার্ক থাকতো, ফার্স্ট ডিভিশনও থাকতো অনেক সময়, ফার্স্ট ডিভিশনে বেশি পাইতো। তো ওই দুইটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মার্কিং ছিল বিশাল। তো এই মার্কিংটাই ছিল জনগণের জন্য একটা বিশাল। তো ওইখানে তাদের মাঝে মুখস্থ পড়া হোক আর যেভাবেই পড়ছে, কিন্তু এইখানে হয়েছে ওইখানে ওই ছেলেটা কিছু ট্যালেন্ট ছিল, ব্যক্তিগত জীবনে খুবই ট্যালেন্টেবল, পড়াশোনা করে, কিন্তু এলাকার মানুষ যারা ছিল, যারা ট্যালেন্ট না, পড়তে চায় না, তাদের অনেকের ছেলের বাবা মার অনেক টাকা ছিল, তারা আসতো আইসা স্যারে বলতো আমার ছেলেটা কেন ডাক্তারি হবে না, আমার ছেলেটা কেন ইঞ্জিনিয়ারিং চান্স পাবে না, আমার ছেলে, মানে এইগুলো নিয়ে বিরাট স্বপ্ন দেখতো। এটা নিয়ে সবসময় স্যারদের সাথে একটা মানে বুঝাইতে চেষ্টা করতো, অনেক সময় এগুলো হইতো। তো এইটা আসলে কি জানেন, আমাদের জনগণের একটা চাও তার সন্তান মেধাবী যে না ওই পরিমাণ, মানে পড়লে মুখস্থ থাকে না, বা একটা অঙ্ক করাইলে সেটা পারে না, বুঝতে পারে না 10 বার করলেও, তো ওই তারপরও সে চায় ওই ছাত্রটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ব্যারিস্টার বানানোর জন্য। তখন কি হয় জানেন, ওইখানেই একটা ফ্যাকশন শুরু হলো সমাজে। কি ফ্যাকশন? যে কিভাবে এদেরকে করা যায়। তার পরবর্তীতে পড়াশোনার এবং সরকাররা আসলো, সরকাররা এটা চাহিদা মনে করলো, যারা এইগুলা রিসার্চ করে, যারা এইসব নিয়ে পড়াশোনা করে বা বুঝে সামাজিক যে চাওয়া পাওয়ার ব্যাপার কি চাচ্ছে সমাজে এই মুহূর্তে, তো ওই পড়াশোনার যেভাবে চায় ওনারা কী করলো, ওদের প্রসেস অনুযায়ী বেসরকারি মেডিকেল, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি এই যে বিভিন্ন উকিল, বিভিন্ন উকালতি, বিভিন্ন লয়ার, বিভিন্ন ওয়েতে পড়াশোনা, এবং বিদেশের সার্টিফিকেট নেওয়ার জন্য প্ল্যানিং, এগুলা টাকা দিয়ে কী করলো, এগুলো সার্টিফিকেট কিনা শুরু হয়ে গেল। মানে কিনা বলতে এটা ভুল, মানে ওনাদের টাকা ইনভেস্ট করছে, ওখানে টাকা লাগে, একটা মেডিকেল পড়তে গেলে তার ওইখানে নাকি 32 লাখ 30 লাখ টাকা জমাই দিতে হয়, এরকম পর্যায়ে করতে হবে, 18 লাখ জমা দিতে হয়, তারপরে উনি পড়তে যায় প্রাইভেট, এরপরে তার খরচ আছে, তার 50 লাখ খরচ হয়ে যায়, তারপরে সে মেডিকেল ছাত্র হয়। তো এরকম ইঞ্জিনিয়ারিং কলেজও সেম, এরকম 8-10 লাখ 15 লাখ টাকা জায়গা পড়ে, তো উনি একটা ইঞ্জিনিয়ার হয়ে আসে, উনি একজন ডাক্তার হয়ে আসে, এরকম একটা পজিশন চলে আসে। তখন ওই মেধাবী কিন্তু আর হইল না, মেধাবী যে ছিল সে হয়তো কোনো কারণে কোনো জায়গায় চান্স পাইছে বা হয় নাই, কিন্তু যারা পরবর্তীতে পিছনের সারি ছিল, যারা পড়তো না, তেমন ভালো কিছু রেজাল্ট করা সম্ভব ছিল না, মানে ওনার মেধা সমস্যা, মানে অন্য সমস্যা না, এমনি সে সবই আছে, কারণ দেখা গেছে উনি একটা মুখস্থ খবর সে বলতে পারতেছে না, এই ব্যাপারগুলো তার মানসিক এফেক্ট করতো, তার মানে পড়াশোনায় তার ভালো লাগতো না, যে দেখা গেছে একটা এসে মুখস্থ করতে দিছে, সে মুখস্থ করতে পারে না, দেখা গেছে আপনার ওই একটা ভাব সম্প্রসারণ আছে, সে বুঝতেছে না, দেখা গেছে সে ন্যারেশন বুঝতেছে না। এখন এই যে ব্যাপারগুলো ঘুরতেছে, তখন ওই ছাত্রটা ওই লিমিট ক্রস করে ফেলায়, কিন্তু সে সমাজে দেখা যায় একটা সময় সে ডাক্তার হয়ে বাড়িছে, ইঞ্জিনিয়ার হয়ে বাড়িছে, সমাজে বিশাল সার্টিফিকেট দাঁড়িয়ে হয়ে গেছে, তো সরকারি না, সে প্রাইভেটে পড়াশোনা শুরু করে একটা ভালো জায়গায় যায়। প্রাইভেটগুলো এমনভাবে সাজাইছে ব্যবসায়ী খাতিরে, শিক্ষার সে বেচতেছে। তো এইখানে আপনি কী পাবেন, এতে কিছু সরকারি লোকগুলো ওইখানে যেখানে ইনকাম কম দেয় এইখানে চলে যাচ্ছে, তাদেরই করতে যেতে। বাংলাদেশে এইটার সাথে দেন সব কিছু জড়িত এখন এই শিক্ষার সাথে, কারণ এইখান থেকে যারা বেরোয় এরা ডাক্তার হয়, মানুষের চিকিৎসা করে, এরা অফিসার হয়, চিকিৎসা করে। আপনি চিন্তা করেন কিছু ফ্যাকাল্টি, যেমন বাংলাদেশ এই ঢাকা ইউনিভার্সিটি, আপনি এখানে ফ্যাকাল্টিগুলো মানে হাস্যকর কিছু ফ্যাকাল্টি আছে, যেমন বাংলা আছে, অনুষদ আছে, অমুক তমুক আছে, যেমন ফিল্ম অ্যান্ড ফেয়ার, এই বিভিন্ন জিনিস আছে। আপনি এইগুলোতে কী করবেন, দেশ উন্নয়নে যাব, আপনার একটা ফিল্ম দরকার, আচ্ছা মানলাম আপনার দরকার আছে, আপনি ফিল্ম দিয়ে উন্নত করতে পারছেন, ওয়ার্ল্ডে যেই ফিল্ম মানুষ দেখে, আপনার এখানে ছাত্র বেড়ে ওইগুলো তৈরি করছে। আপনি আমার একটা দেখান যে এই ওয়ার্ল্ডের এই ফিল্ম থেকে পড়াশোনা করে সে এমন একটা ফিল্ম তৈরি করছে যেটা ওয়ার্ল্ডের বিশাল ব্যাপার হয়ে গেছে, পৃথিবীতে অনেক টাকা ইনকাম করছে, এর মানুষের প্রয়োজন ছিল, এরকম কিছু তো হয় নাই। তাহলে এই যে পড়াশোনা ফ্যাকাল্টিগুলো ব্যবস্থা করছেন যেগুলা টেকনোলজি ভিত্তিক না, মানে আপনি এখন ধরে নেন রিক্সা দরকার এই দেশে 5 লক্ষ, এর বিরুদ্ধে এদের যে ব্যাটারি তৈরি হইতেছে, এদের যে পুরো মেকানিক, এই ইঞ্জিনিয়ারটা দরকার ছিল এখান থেকে বের হওয়া, কারণ এরা একটা প্ল্যান দিতে পারতো যে এটা কীভাবে স্পিডে চললে ভালো হয়, এটা তৈরি করলে ভালো হয়, তাহলে ওই ইঞ্জিনিয়ার দরকার ছিল ওইখান থেকে, বইয়ের থেকে বের করেন, বা অমুক এই ফ্যাকাল্টি। আপনি মোবাইল বাংলা, আপনি চিন্তা করেন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, এদের জন্য প্রতিনিয়ত প্রতি বছর মোবাইল দরকার হয়, অথচ আমাদের বাংলাদেশে মোবাইল টেকনোলজি শিখাবে এরকম প্রতিষ্ঠান, এরকম বাংলাদেশে এমন কোনো ব্যবস্থাপনা নাই যে শিক্ষা তার ওইখান থেকে আসবে, নাই।
কারণ ওইটা দিয়ে সে ইঞ্জিনিয়ার হইব, ওইটা দিয়ে সে বানাইতে পারবে। যেমন আইফোনের চেয়ে সেরা কিছু বানাইতে পারে না, এখন তো টেসলা তৈরি করতেছে আরেকটা, তাহলে এইটার পরও তার একটা বানাইতে পারে। এতে দাম টাকা কামানো তো বিষয় ছিল না, এটা তো মেধা, জাস্ট ব্রেন দিয়ে কাজ করাটায়। তো এটা কেন হয় নাই, কেন হচ্ছে না এই দেশে আমার? এটা হচ্ছে আমাদের ওই যে সিস্টেমে গলত, যে আপনি যখন মেধাবী চাচ্ছেন, ওই যে সবাই মিলে আপনি যে একটা গ্রামে যান, গিয়ে দেখবেন তার প্রতিটা ঘরের ছেলে পেলে বিদেশ, আমেরিকা, বিভিন্ন দেশে পড়তে গেছে। আচ্ছা, এরা পইরা ওই দেশে নাইলে ঠিক আছে একটা চাকরি করে, দেশে আসলে কি বলবে তারা? ভালো চাকরি পাবে, কারণ ওইখানে ওই ব্যাপারে পড়ে না তারা। আপনার ঢাকা ভার্সিটি যে পরিমাণে এখানে আমলাতন্ত্র তৈরি হয়, যে এতগুলো মানুষ মারা যায় রাজনীতিতে, এই ভার্সিটি থেকে শুরু হয়। আপনি ভার্সিটির রাজনীতি রাখছেন, কেন রাখছেন ভাই? এখানে তো রাজনীতি রাখার কথা না, কারণ ও তো পড়াশোনা শিখতে গেছে, মানে ও পড়বে, টিচার তাকে শিখাবে, ওইটা সে আয়ত্ত করবে, ওইটাতে তার জীবনে যুদ্ধ করবে। একটা সময় সে এমনি এমপি হইতে পারে, অস্বাভাবিক না। আপনার ভার্সিটিতে যে রাজনীতি রাখছেন, সবাইকে এমপি হইতেছে? হাতে গোনা 5 জন এমপি হইতে পারে, ধরেন 5 বছর পর পর, এর বেশি তো কেউ হইতে পারে না, 2 জনের। কারণ যারা কিনা সবাই বেরোয় যায় বিভিন্ন যে চাকরি নেয়, ওরা আবার ওই চাকরি নিতে গিয়ে এই রাজনীতিকে প্রভাব ফেলায়। এটা একটা মজার বিষয়। সে মেধাবীরা তারপরে রাজনীতি করে বিধায় তার চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি, বিশাল ব্যাপার। আপনি কি বলবেন? এটা একটা কঠিন বিষয় না? তা আমাদের বিষয়টা হইতেছে যে আপনি যখনই রাজনীতিকে ইস্টাবলিশ করবেন ওইখানে, যেখানে শিক্ষার দরকার, ধরে নেন আপনি কোনো কারণে মানে সুস্বাদু একটা ইলিশ খাবেন, তাই আপনার ওইখানে গরুর মাংস উপস্থাপন করে রাখলে তো কোনো লাভ নাই। কারণ আপনি ওই সুস্বাদু খাইতে চাইলে আপনার ইলিশ মাছটা আপনার কাছে স্বাদ লাগছে, ওইটা খাবেন, ওইটা আত্মা চাইছে খাইছেন। এখন ইলিশ মাছ না দিলে আপনি গরুর মাংস আসলে খাবেন না আপনি, কারণ আপনি একই জায়গায় 2টা কাজ করা যায় না। কথাটা ওই জায়গায় আমি হ্যাঁ খাওয়া যায়, আমি ইলিশ সবই খাওয়া যায়, মানে আমি বললাম স্বাদের ব্যাপারটা। এখন মূল মন্ত্রটা কোথায়? মন্ত্রে আসে না। আপনি স্টুডেন্টরা ওইখানে পড়তে চাইলো, তার বাবা মারা কী করলো, প্রাইভেটে তাদের সম্পদ বিক্রি করে শিক্ষা খাতে বিশাল ইনভেস্ট করছে। আপনি বিশ্বাস না হলে বিগত আপনার যতগুলো বছর এখন যাচ্ছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যে টাকা ইনকাম করছে, প্রাইভেট যা যা আছে, সরকারি তো টাকা লাগে এখন বিভিন্ন, হয়তো তো ওইভাবে না, তো এরা যা যা করছে এগুলার পিছনে আপনি খেয়াল করে দেখেন, ওই পরিবারে কতটুকু সম্পদ বিক্রি করতে হয়েছে, কত বড় ব্যবস্থাপনা শেষ করতে হয়েছে। লাস্টে দেখা যাইতেছে এই যে সরকারের যে এই মানে সরকারের যে দিক নির্দেশনা ছিল না, এই জনগণ যা চাইলো তার দিকে চলে গেল গা, তাদেরকে ওইভাবে ব্যবসার ব্যবস্থাপনা করে দিল। এই যে এলাকা ভিত্তিক বিভিন্ন ছাতার মতো গজায় উঠছে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায়, বিভিন্ন টেকনোলজি ছাড়াই। এখন আপনি দেখেন, আপনাকে দরকার হাতে কলমের শিক্ষা, মানে একটা হচ্ছে মুখস্থ বিদ্যা করছেন, এটা দরকার নাই তো। আপনি মানে বিজ্ঞানী হইতে হলে কী লাগে এটা আমার জানার দরকার আছে, তো তারপরে সে আমি তাদেরকে প্রসেস দিব। আচ্ছা, আমার দেশে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হইলে প্রপারলি কী লাগবে সেটা আমাকে একটা নিয়ন্ত্রণ সংস্থা জানার ব্যাপার আছে। সেটা তো এই সমাজে সেটা হচ্ছে না। কারণ এটা তো অর্থের দিকে চলে গেছে। কি অর্থ? আমাদের অর্থ আমরা খাবো, অমুকের বাড়ির জমি বেচে আমাকে দিবে, আমি এখানে তাকে পড়াই দিব। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি 15 লাখ টাকা দিয়ে আসবো, 12 লাখ টাকা দিয়ে আসবো, সে আমার পড়াইতে থাকবো, আমি চায়না চলে যেতেছি। আচ্ছা ভাই, একটা কথা বলি, আমাদের জীবন ব্যবস্থাপনা কি সত্যিকারের প্রকৃতির ব্যাপারটা দরকার আছে? প্রকৃত জ্ঞানী হওয়ার দরকার না, যেটা দিয়ে সে টেকনোলজিকে চেঞ্জ করতে পারে, এটা সবচেয়ে জরুরি। আচ্ছা, সেরা জ্ঞানের মানে কি? এই আপনি খেয়াল করেন, ঢাকা শহরে আমাদের এই যে বিল্ডিং যেগুলো উঠছে, এখানে বুয়েট এরা কাজ করতেছে, এখানে অধিকাংশ তো পলিটেকনিক্যালের বিভিন্ন ভোকেশনাল এরা বিশাল কাজ করতেছে। আপনি বড় বড় বুয়েটের এদেরকে কই পাবেন? এরা কি পরিমাণ পড়ালেখা করে আমি জানি, কারণ ওই যে রাজনীতি, ওই যে আবরারের মতো মানুষকে মাইরে ফেলাইলো পিটায়া রাজনীতি করতে গিয়া। কেন? ওইখানে মেধাবী কীভাবে ওরা মেধাবী বলে? আমি তো মেধাবী খুঁজে পাই না। তাহলে তো আমার দেশে সিঙ্গাপুরের মতো বড় বড় স্ট্রাকচার বিল্ডিং থাকতো। হচ্ছে না তো, ওরা বেচি করে বড় বড় করতেছে, কোনো হচ্ছে না। এটা বিশাল ব্যাপার, এটা চিন্তা করার বিষয় এখন হয়ে গেছে। আচ্ছা আসেন, আপনার ঢাকা ভার্সিটির ভিতরে যে ধরনের প্ল্যানিং ছিল, যে ব্যবস্থাপনার উপরে আমাদের উন্নয়ন ছিল, যে সেইখানে যে ফ্যাকাল্টির ব্যাপার ছিল, সেগুলোকে চেঞ্জ করেন, যেটা সমসাময়িক বর্তমান উপযোগী, যেগুলো দরকার এগুলো বই আনেন, এগুলোর সাথে কাজ করান, এগুলোর সাথে যারা পারে হাতে কলমে শিক্ষা তাদের জরুরি। কারণ আপনি টেকনোলজিতে আগায় নেন। দেখেন, শহরে রাস্তায় বেরোলে একটা বল্টুরও দরকার, না বল্টুর দরকার, একটা পিনের দরকার হয়, একটা এগুলো টেকনোলজি তো এই জনগণের দরকার। তারা এগুলার ইন্ডাস্ট্রিয়ালাইজ করবো, প্রতিটা ঘর ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যাবে, ছোট ছোট। সে একটা জিনিস বানাবে, সেটা বিক্রি করবে, সে বাজার থেকে অনেক টাকা আর্ন করবে। এটা করেন। আপনি কৃষিকাজে উন্নয়ন হয়েছে বাংলাদেশে, কৃষি ইউনিভার্সিটি যত বাড়ছে, আপনি কৃষক তত কমছে বাংলাদেশে বর্তমান অবস্থায়। আপনি বাইরেন
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সহ হয়েছে কৃষি ইউনিভার্সিটি। এগুলা দেখেন বিশ্ববিদ্যালয় মর্যাদা দেয়। বাংলাদেশের আপনার বর্তমান ল্যান্ড আপনি কতটুকু ব্যবহার করতেছে কৃষিকাজে, আপনি তাকায় দেখেন। আপনি যতগুলা, আমরা যখন গাড়ি নিয়ে কোথাও যান, বেড়াইতে যান বা একটা গ্রাম অঞ্চলের দিকে দেখবেন অধিকাংশ ফসলের জমি মাঠ খালি আর খালি পড়ে আছে, এখানে কোনো মানুষ নাই। দেখা গেছে ওগুলো কাজ করতে না, বেশ দূরে একটা ঘর আছে। আবার অধিকাংশ কিছু জায়গার মধ্যে দেখবেন যেগুলো জলাশয়গুলোর মধ্যে বিল্ডিং করতেছে, বাড়ি করতেছে, এরা থাকতেছে, এমনি ফালে রাখতেছে আশেপাশে। আমাদের দেশে এমন একটা ভূমি ব্যবহার আইন করে নাই যে যার যতটুকু জমি আছে এগুলো কৃষিকাজে নেন। একসময় খাদ্যে আমরা এখন যে অবস্থায় যে আমরা খাদ্য নিয়ে চিল্লাচ্ছি, এত টাকা আমাদের খাদ্যের মূল্য বাইরে গেছে গা, কন্টিনিউ লং ডিস্টেন্স হয়ে গেছে। 1 কেজি আলু কিনতে 100-120 টাকা লাগে, যেটা নতুন আলু হইলো, পুরান আলু দেখা গেছে আপনার 70-80 টাকা কিনতে হইতেছে। ল্যান্ড ব্যবহার করছে, কতটুকু ল্যান্ড ব্যবহার করছে, চাষ করছে, এটা দেখেন, আপনি আগে বের করেন। আচ্ছা, সিম এখন খাচ্ছেন কত টাকা, কয়টা সিমের তৈরি করতেছে, মানে গাছ লাগাইতেছে। আপনি দেশে যদি 16 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষ থাকে, তার খাবার দিতে হবে না? আমার তো মনে হয় 30 কোটি, আমি আরেকদিনও বলছি আমাদের মনে হয় আসলে 30 কোটির উপর আছে। তো এই মানুষগুলোকে খাবার দিতে হবে না? এদেরকে প্রকৃতিগতভাবে সুস্থ করতে হবে না? আচ্ছা, এই যে ডাক্তারের কাছে যেটা সিরিয়ালি সমস্যা হলো, এই যে শিক্ষার যে ব্যবস্থাপনা, ওইখানে ছিলাম, সেটাই থাকি যে শিক্ষা আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে ডাক্তার তৈরি করতেছেন আপনারা প্রচুর। এখানে মেধাবী আছে, অবশ্যই আল্লাহ বানাইছে, মেধাবী ছাড়া চলে না, আল্লাহ যেভাবে মেধাবী তৈরি করে, কিন্তু এটা আইডেন্টিফাই করার মতো কোনো অবস্থা নাই। তো আপনি এখানে যতগুলা মেডিকেল কলেজ উঠে গেছে এতগুলা, তো আমি যদি কোনো ডাক্তারের কাছে যাই, আমি কি জানি এই লোকটা কতটুকু ভালো চিকিৎসা করে? এর নামে তো আমি 10 জায়গায় সুনাম শুনি নাই, কারণ সে মানে 10 জন হার্টের রোগী ভালো করে ফেলাইছে, ওই যে টেলিভিশনে 2-4 জন দেখা, আর বাকিগুলা কি আসতেছে যাইতেছে লেখতেছে। আমার কাছে এরকম কিছু মনে হইতেছে না প্র্যাকটিক্যাল সে আমার সুস্থতার দিকে নিয়ে যাবে। তবে এটা নিয়ে আরেকটা এপিসোড করবো আমি, যে সুস্থতা কি জিনিস, আল্লাহ পাক কোথায় সুস্থতা দান করে, তা আমার আসলে কিভাবে সুস্থ থাকা যায়। তো এখন কথা হচ্ছে এই যে আমাদের সাবলীল কথাবার্তা বা আমাদের জীবন ব্যবস্থাপনায় যে এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, যেই রাস্তার দিকে চলে গেছে, এটা কত দূর নেওয়া যাবে আমাদেরকে? কেন? দেখেন এটার ইমপ্যাক্ট পাচ্ছে কিভাবে। আপনি টেলিভিশন খুললে খবরে প্রায় দেখা যায় মেডিকেলে ভুল চিকিৎসা মারা গেছে, বিপ্রসূতি মারা গেছে, বাচ্চা মারা গেছে, এগুলো নিয়ে প্রতিদিন মারামারি, হৃদয় বিদারক কষ্ট আর কি। সামান্য এন্ডোস্কোপি করতে গিয়ে মানুষ মেরে ফেলেছে। এটা আপনি কীভাবে না, বড় বড় মেডিকেল, তাও যার নাম করা, নাম লাগাই দিছে বিরাট বড়, তারা ভেঙে ফেলেছে। তো এই বাংলাদেশে তখন এই যে 18 কোটি 30 কোটি মানুষ যাই আছে, এই মানুষগুলা কি করলো? মানুষগুলো যেন কিছু টাকা আছে, যার জমি আছে, আর জীবন তো বাঁচাইতে হবে। যে পৃথিবীতে যে রোগ হয় তার চেয়ে কঠিন সমস্যা আর কেউ নাই। সে সব কিছুর বিনিময়ে সে রোগ মুক্তি চায়। মানুষের কঠিন এই ব্যাপারটা, আল্লাহ পাক রোগ দিছে, এটা বুঝার, এটা একটা নিয়ামত, বুঝার দরকার যে আসলে কি জিনিসটা, যে সব কিছু বিনিময়ে সেটা চায়। তখন কি করে, ঢাকা শহরে কিছু জায়গায় একটু দৌড়ায়, একটু টেস্ট করে দেখে যে এখানে মোটামুটি ভালো টাকা চলে গেছে গা, কিন্তু ট্রিটমেন্টে আর 15 দিনে 20 দিনে ভালো হয় নাই। সবাই সিদ্ধান্ত কি, আশেপাশে ভাই তুমি ইন্ডিয়া চলে যাও, সিঙ্গাপুর চলে যাও, মালয়েশিয়া চলে যাও, এমন একটা জায়গায় গিয়ে তুমি চিকিৎসা করে আসো সুন্দর করে। ইন্ডিয়া সবচেয়ে কম, মানে মোটামুটি একটা লেয়ার বাংলা টাকার কাছাকাছি, সেখানে চলে যায়, একটু বেশি যায়। তো ওইখানে কি করে, এই সিরিয়াল, এখন এম্বাসি সিরিয়াল, বাংলাদেশিরা ইন্ডিয়ার আমগো বকে তোমরা কেন আসো, লজ্জাকর ব্যাপার যে তোমরা কেন আসো। এর দায়িত্ব ইন্ডিয়ার না, ইন্ডিয়ার দায়িত্ব, এর দায়িত্ব আমার বাংলাদেশের, আমি মানুষ হিসেবে আমি দায়ী। ওই যে মেধাবী খুঁজে পাই নাই, মেধাবীকে আমি নষ্ট করে দিলাম গোড়ার থেকে। মা বাবার চাওয়া ছিল ডাক্তার হবে, এই জন্য 30 লাখ টাকা জমা দিয়ে আসছি, 28 লাখ 50 লাখ, যে প্রাইভেটে এখন পড়বে, এখন পরে সে ডাক্তারি করবে, কাটাকাটি করবে, সব কিছু করবো, ঠিক আছে। এতে মা বাবা সার্টিফিকেট কিনা ফেলাইছে, সমাজে বিরাট পরিচয় দিতে পারে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার। এটা কি ঠিক? আমার মনে হয় না। কেন ঠিক? এটা করে কি ঘটলো? বাংলাদেশের অবস্থান কই গেছে? মূল্যায়ন তো গেছে, অর্থনৈতিক ব্যবস্থাপনাও গেছে, বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে যেতেছে ওইভাবে। কোনভাবে? চিকিৎসার ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা চলে যেতেছে, থামায় রাখা সম্ভব হইতেছে না। তো দেশ কই যাবে? দেশ তো নোংরাই থাকবে, দেশ তো উন্নত হওয়ার মতো রাস্তা নাই। মানুষ আমাদেরকে না করে দিলে হয় না। আমার দেশের জনগণ এত খাটে, 1 টাকা করে দিলে 18 কোটি টাকা উঠবে পার সেকেন্ড, মানে পার মিনিটে। যদি 1 টাকা করে একটা জমা দেয় তাহলে 18 কোটি টাকা আসবে। 18 কোটি টাকা দিয়ে তো বড় বড় একটা এলাকার 5টা এরিয়া চেঞ্জ করা যায়, 5টা 5তলা বিলি করে আলাম যায়। দিলে কি হয়, ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। পৃথিবী সহ্য এবং বীর্য দেখায় কীভাবে পৃথিবীতে? আমাদের বিশাল অট্টালিকা,
আমি হয়তো ইঞ্জিনিয়ার এই জন্য কথা বলতেছি তা না, সরি ভাই। আমি বলতেছি যে তারা এটাই দিয়ে দেখা যায়, এটা ফেরানোর সময় ছিল, তারা ওই যে কী তৈরি করছিল বিশাল, মানে পিরামিড। তারা পৃথিবীকে দেখাইছে আমরা পিরামিড তৈরি করছি, এরা এটা ভয় পাইতো সবাই। আর এখন দেখেন ওয়ার্ল্ড ক্লাস যেগুলো 200 তলা 300 তলা যা করতেছে, এই যে বুর্জ আর খলিফা 840 ফিট হাইট উঠাই দিছে, হ্যাঁ। তো 827 ফিট 28 ফিট উচ্চতা উঠে ফেলাইছে, মিটার 828 কী মনে করেন কোথায় উঠে স্কাই বি করে ফেলাইছে। তা আমার কথা হচ্ছে যে এই যে করতেছে, এটা দেখায় কী করতেছে, আমাদের কাছে আসো, ওইটা দেখতে প্রচুর টাকা খরচ করতে হয় আমাদের। আচ্ছা, এখন আসেন আমরা কোন জাতিতে আছি? আমরা একটা বাঙালি জাতি, আমরা সবাই এমন কিছু বিষয় আছে যা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এত মজার কিছু বিষয় আছে, বাপ মার সাথে সম্পৃক্ত হয়ে থাকা, বাবা মার সেবা করা, তার খাবার দেওয়া, স্বামী স্ত্রীর একটা বিয়ে করে খুব শান্তিতে বাচ্চা বুচ্চা নেয় পিটাপাটি করে চলা। পৃথিবীর অন্য দেশে এইগুলো অবশ্য নাই। দামি দামি উন্নতরা, এই জার্মানি কী উন্নত, সেখানে নাই। সে বিছনায় মরে থাকে। জাপান, আমার এশিয়া পার্শ্ববর্তী, তার ঘরের ভিতরে সে মরে থাকে। তাকে দেখবে এরকম ব্যক্তি নাই, কারণ সরকার ছাড়া তার দেখা নাই। তার আইন, সে পার্সোনাল লেখা হয়ে গেছে। আরে বাবা ছেলে এক জায়গায় খাইতে বলছে, দুইজনের ক্রেডিট কার্ড আলাদা দেয়, টাকা দেয়। আমি কি পারবো আমার ছেলেকে না খাওয়ায়? আমি টাকা তার যতই থাকো আমি দিব, এটাই স্বাভাবিক। বা বাবা বুড়ো হয়ে গেলে ছেলে দেয়। তাই আমাদের সমাজের সাথে তাদের মিল নাই। তো আমাদের একটা মিল আছে, সেটা কি আমরা একটা জটিল পয়েন্টের দিকে আগাচ্ছি কন্টিনিউ। সেটা হচ্ছে কি আমাদের দেশকে অকেজো করে ফেলা। আমরা বলতেছি দল প্রধান লোকগুলো অকেজো করতেছে, ওই দল নকেজো, আসলে না, ওদেরকে আমরা ফর্মুলা দিতেছি, আমরা ওইভাবে আগাই যাই, তারা ওইভাবে আমাকে ছেড়ে দেয়। এতে কি হয়েছে, সব জায়গায় আমরা সমস্যায় পড়তেছি। এই সমস্যা থেকে বের হওয়া আমাদের একান্ত প্রয়োজন। কারণ বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা পড়বে, যেমন যে বিষয়টা নিয়ে এখন লাস্ট, যেমন শিক্ষা ব্যবস্থাপনা, এটাকে উন্নয়ন করতে গেলে, এটাকে ডেভেলপ করতে গেলে কী হইব, আপনি এখন পৃথিবীতে মুখস্থ পড়াশোনা করলেন, ওটা কিছু সময় মাথা রয়েছে, এটা কাজ করবে না। কারণ সে তো এটা হাত দিয়ে কাজ মেকিং করতে পারতেছে না। কারণ এখন পৃথিবী দরকার হলো পণ্যের ব্যবসা। তা আপনি এখন যদি ওই কথা বলা এগুলা নিবে না, এখন নেবে পণ্য প্রয়োজন। আপনার কাছে দামি পণ্য আছে, অত্যাধুনিক, আপনাকে টাকা দিবে, ডিভাইস নিবে আপনার কাছ থেকে, উন্নত জিনিস। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ল্যাপটপ বাংলাদেশে বিদেশ থেকে ঢুকে, এইটা আপনি তৈরি করেন। মোটর সাইকেল দেখেন, আপনি খেয়াল করেন, এই ফাদ একটা মোটর সাইকেল তৈরি করছে, সেটা মানে আনতেছে, সেটা আমাদের না, টেকনোলজি আরেক দেন। তো এই যে এইটার পিছনে দেন সিরিয়াল সকাল থেকে দাঁড়ায় রয়েছে বাংলাদেশে বাঙালি মানুষ, টাকা দিবে সেখানে 4 লাখ 5 লাখ 3 লাখ টাকা, 5 লাখ না 4 লাখ সামথিং, এরকম 3 লাখ সামথিং, ওইটা সে নিবে রয়্যাল এনফিল্ড। এখন আপনি যদি এইগুলা নিজে উৎপাদন করতে পারতেন, নিজস্ব ব্র্যান্ড, এরকম ইঞ্জিন, এরকম সব কিছু করা যায় না? তো ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে না এরকম। এখানে তো আপনার বিজ্ঞানী দরকার না। এটা করতে হলে আমাদের কী ব্যবস্থাপনা নেই, এইটা নিয়ে হয়তো আমি কিছু সময় কথা বলবো। এতক্ষণ বলছি আমাদের সমস্যাগুলো, এখন সমস্যার বাইরে কিছু কথা আছে। সমস্যার বাইরে কথাগুলো হলো এরকম যে, আমি যখনই এই দেশে ইঞ্জিনিয়ার তৈরি করতে যাব, বা বড় দামি, খালি শুধু পাশ করা বিদ্যা না, জ্ঞানের দিকটা তার বিদ্যা হইতে হইব। পাশ করলেই সে বিদ্যা হয়ে যায় না। পাস সার্টিফিকেট দিতে বলছে কি আপনাকে? সে কাজ করবে, সে একটা মোবাইল তৈরি করবে, আইফোন, সোজা কথা। আইফোনের পরিবর্তে এখন টেসলা যা করতেছে, ওই ধরনের একটা বাই করেন আপনি, আরও বাই করার পরে আধুনিক যেন চায়না করতেছিল, কইরা এখন কম্পিটিশন বাজারে চলে আইছে। হ্যাঁ, এখন আমেরিকা সরকার এরা চায়নার এই পণ্যের উপরে 10% না কত পার্সেন্ট ট্যাক্স বেট বেশি বাড়াই দিতেছে, কারণ যাতে না ঢুকতে পারে, কম ঢুকে, বেশি না কিনতে পারে, দাম পড়ে যায়। তাই এখন ওরা কেন করতেছে? কারণ ওরা আগেই গেছে এইভাবে, কারণ ওরা প্রযুক্তিগতভাবে তৈরি করে ফেলাইছে। আপনি বিশ্বাস, আমি যখন কলেজে পড়ি তখন ওরা মোবাইল ব্যস্ত টেকনোলজির মাধ্যমে, এটা মানে 2000-এর ঘটনা। আমি তো 99 মেট্রিক শেষ করি, ওই সময় একটা ডিভাইস ওরা ওই যে বাজারে আনলো, বিভিন্ন ওই যে কোম্পানি, যেমন তখন তো ওই যে নোকিয়া ফোনগুলোই চলতো, তো ওইগুলো আধুনিক ছিল না, ওরা আধুনিক নিয়ে আসলো, কিছু ফোনগুলো দিল, ওগুলোর মধ্যে দেখা গেছে বাটন আছে, আবার ভিডিও প্লে মেকিং এগুলো দেখা যায়, কিছু মেমোরি লাগাইলে বা করলে এরকম চিপ দিয়া। তো ওইগুলো কিন্তু ডিভাইস তারা উন্নত করতে পারে না। ওই সময় ওইগুলো কেনার পর কিছুদিন পরে দেখা গেছে সার্কিট টার্কিট এক হয়ে গেছে, একটা চললে আমি হয়তো ইয়েস বাটনে দিয়েছি, নো বাটন হয়ে যায়, এরকম কিছু করছে। কিন্তু ওই সময় আমার কাছে মনে হইতো যে ওরা পরিপূর্ণভাবে এটারে ডিভাইস
পারফেক্টলি দিয়ে আসতে পারে না ওই সময়। তো বিশ্ব আবার আগে গিয়ে একদম এই যে আমাদের যেটা হলো এই যে অ্যান্ড্রয়েড চলে আসলো, অ্যান্ড্রয়েডের সময় ওরা আবার অ্যান্ড্রয়েড বানানো শুরু করলো। এখন দেখেন অ্যান্ড্রয়েড কই গেছে, ওরা এখন দামি দামি অ্যান্ড্রয়েড তৈরি করে ফেলাইছে। মানুষ এশিয়ার মানুষ এখন ওদের মোবাইলে দেখেন আইফোন কয়জনে কিনে, ওইদের ইউরোপ আমেরিকা বেশি কিনে, এশিয়াতে বেশিরভাগ এখন আপনার অধিকাংশ চাইনিজ মোবাইল। তো এরা তো বাজার ধরে ফেলাইছে। কারণ এই কাজগুলো আমরা কেন করতে পারতেছি না? আমাদের সরকার ব্যবস্থাপনার সমস্যা, আমাদের চিন্তা চেতনার সমস্যা, আমাদের মানবিক দিকগুলায় সমস্যা আছে, আমাদের মনের ভিতরে একটা মানবিকতার ব্যাপার আছে। ওই যে বললাম না, আমার সন্তানরা আমি ইঞ্জিনিয়ার বানাইতে হইব, আমার সন্তানের ডাক্তার বানাইতে হইব, এই জন্য আমি যাই কাজটা করছি, আমি যেভাবে অর্থের দিকে বড় বড় বাড়ছে। এখন ওইখানে কী হয়েছে, স্যাররা ওরকমই পড়াশোনা করা। এখানে আসলে বিজ্ঞানীদের দেখেন, বিজ্ঞানীদের প্রত্যেকটা জীবনী পড়েন, খুব মজার পাবেন। হয়তো কিছু কিছু উল্লেখ করছে, এটা ভুলক্রমে হয়তো পাঠ্যক্রমে দিতে পারে, যে টমাস আলভা এডিসন লাইট জ্বালানোর জন্য, লাইট যেটা আমরা চালাই এটা সে তৈরি করলো, আলো ধরে রাখে যেভাবে বিদ্যুৎ থেকে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা ওরা করতে গিয়ে ওনার লাইফে কী লেখছে, উনি যখন গবেষণাগার ওনার বাসার ভিতরে ঢুকছে, উনি কতদিন যে খায় নাই বা খেয়াল নাই, উনি বাইরে যায় নাই, ওনার যাওয়ার মন মানুষের উনি ভুলে গেছিলো সব কিছু, স্কুলে যাওয়া ভুলে গেছিলো, কলেজে যাওয়া ভুলে গেছে, সে ওইখানেই গবেষণা করতে। এরা পড়াশোনা ওইখানে স্কুলে কোনো দিনে এদের জীবনের সাথে দেখেন স্কুলে গিয়ে পাশ করবে এরকম কোনো মাথা ছিল না, স্কুলে সে পড়তেই পারে না, স্যাররে সে পড়াইতে হয়ে পড়ছে, তার মাথা এরকম কাজ করছে, স্যাররে একটা অঙ্ক করে দিয়ে আসছে, সমাধান করে দিয়ে এসে পড়ছে। তার মানে এই না যে ওনার মেধা ছিল, ওনারা বিজ্ঞানী হয়েছে। বিজ্ঞানী হওয়ার জন্য আপনার গবেষণা দরকার। আমি একটা উদাহরণ দিই, ধরে নেন আপনি এই মুহূর্তে আইফোনের চেয়ে ডিভাইস উন্নত করতে চান, উন্নত একটা ডিভাইস আমার প্রয়োজন এই সমাজে, মানে আমাদের দেশের দরকার। তো সেটার জন্য কি আইফোনের 10টা মডেল আপনি আইনা এই বাংলাদেশের যত শিশু যারা কিনা বুঝে, মানে আস্তে আস্তে বিজ্ঞান হইতে চায়, বা যারা মোটামুটি একটা লেভেলে পড়াশোনা করে, তাদের কাছে ভাঙিয়ে দেন, যাদের মানে একটা এজ আছে, যে এজে ওই শিখলে ওর ব্রেনটা শার্পনেস থাকে, মানে ও এটা এর চেয়ে আগায় যেতে পারে। আমি বুড়ো হয়ে গেছি, ওই পর্যায়ে আসলে তো কাজ হবে না, ওই সময় তো খালি চাপাবাজি করতেছি, যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি এরকম চাপাবাজি করতে থাকি। কিন্তু বাস্তবতা তো ওইখানে ছিল, ওই ওয়েতে কি ওর কাছে দেন। আপনি একটা এমন কলেজ করেন, এমন কলেজ আছে বাংলাদেশে, বা এমন ভার্সিটি আছে, বা স্কুল আছে, ছোটোর থেকে স্কুল থেকে দিতে হবে যে তোমাদেরকে এতগুলা ভাঙ্গা আইফোন দিলাম, বা পচা আইফোনই দিই, ভালো দিই, বিভিন্ন মোবাইল দিছি, বা তোমাদের এতগুলা ল্যাপটপ দিছি, তারপরে এগুলো দিছি সব দেন। আমরা বাংলাদেশের ছেলে পেলে সব পারে, বিশ্বাস করেন, যে কোনো জিনিস একটা দেখে 2 দিন পরে আপনি নকল করে আপনি জিঞ্জিরা যান, ঢাকার জিঞ্জিরা, হ্যাঁ, তো জিঞ্জিরা যান, অ্যাভেলেবেল জিনিস নকল করতেছে চায়নারা, এটা প্রায় ধরতে যায়। আবার কি করতে যায়, এদেরকে অ্যারেস্ট করতে যায় এরা, এই যে সরকারগুলা, এদেরকে আপনি একটা প্ল্যাটফর্ম দেন যে তোমরা এটা তৈরি করলে এটা নিম্ন শ্রেণীর লোকের প্রয়োজন আছে, এটা মাত্রা খারাপ কিনা ক্ষতিকারক কিনা এটা আমরা দেখবো, তারপরে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। এইটা না করে কি করে, খালি অভিযান মেরে কি করে তাদের কাছ থেকে টাকা নিতে চায়। এইটা কি ভালো? নেবার ভালো না। তা আমি যেটা মনে করতেছি, ট্র্যাকিং, যে আমাদের এই বাচ্চাদেরকে ট্র্যাকিং করেন ছোটোর থেকে, কিভাবে এই শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়নের জন্য একমাত্র প্রয়োজন হলো তার কাছে গবেষণা সেল তৈরি করে দেওয়া। এখন গবেষণা সেল কীভাবে, এগুলো যেভাবে হইতে পারে, ধরে নেন একটা ঘরের ভিতরে কয়েকটা বাচ্চার কাছে, যে বাচ্চাগুলো নতুন আসতেছে প্রথম থেকেই, যেমন 1, 2, 3 থেকে শুরু, তাদের কাছ থেকে আপনি দেন না, প্রত্যেকটা স্কুল কলেজে বড় বড় বই খাতা না দিয়া তাদের ওই ডিভাইসগুলো দেন, যেগুলার ওই যে বিভিন্ন পার্টসটা যারা একটু বুঝতে চেষ্টা করতে, হয়তো 1 গেছে, 2 গেছে, 3 গেছে, বা 6-এর দেন, সমস্যা না। একটা শ্রেণী নির্দিষ্ট করেন যে এইখান থেকে দিলে ভালো হয়, ওর কাছে দেন, আপনি 6-এর থেকে দেন। দেওয়ার পরে কি ওই ছেলেটা ওইটা নিয়েই কন্টিনিউ সে ওইটার পিছনে লেগে থাকবে। তো ওনারে পাশ করার ভয় দেখান কেন? উনি যখন একটা মোবাইল তৈরি করতে যাবে, ওনাকে বাংলায় পাশ করতে হইব, ওনাকে ইংলিশে পাশ করতে হইব, ওনাকে অমুক জায়গায় পাশ করতে, সবগুলো মিললে উনি অফিসার হয়ে কী করবো, সুর হইব। অফিসার তো সব শুরু হয়ে গেছে বাংলাদেশে, আর বলতে গেলে তো খারাপ দেখা যায়। আপনি দেখেন কোন প্রতিষ্ঠানে ঘোষ ছাড়া কাজ হইতেছে না, তাহলে এটা চোর বলা হয় না? মিথ্যা কথা ছাড়া। আপনি বিদ্যুতে যান ঘোষ লাগবো, আপনি শিক্ষা বোর্ডে যান ঘোষ লাগবো, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান ঘোষ লাগবো, আপনি যা করতে যান লাগে না, যে কোনো সমস্যায় লাগতেছে। তাহলে আপনি কেন ওই পদ্ধতিটা তাদের দিবেন? সে যেটা নিয়ে পারে এটার উপরে তারে মার্ক দেন, সে ওইটা দিয়ে শেষ হোক, উনি একদিন বিজ্ঞানী হবে। ওই প্রসেস দিলে বিজ্ঞানী পাবেন হাতে গুইনা খুঁজা। বাংলাদেশ উন্নত চরম শিখরে চলে যাবে, ওয়ার্ল্ড যে কোনো জায়গায় এটা রিসার্চ করবে, এইভাবে যাবে। আপনি গাছে যে যেমন আপনার কৃষিকাজের জন্য কৃষক খুঁজেন, যেমন যে বড় বড় অফিসার হইতেছে, আপনি কৃষিকাজ কীভাবে করতেছে, কয়টা আমার বাংলাদেশে পেঁয়াজ নাই, বিদেশ থেকে আইনা কথা, আমার ভারত কীভাবে হুমকি দেয়, আমাদের পেঁয়াজের উৎপাদন, অথচ জমি পড়ে রয়েছে মাঠের পর মাঠ, কোনো চাষ হয় না। তাহলে কৃষক পড়াই, আপনি কৃষিকাজের উপরে তার ডিগ্রি দেওয়া পড়াইয়া, এবং কৃষকরে যে সমাজ থেকে মাঝামাঝি জায়গায় রিক্সাওয়ালা বানাই নিয়ে আসলেন, ওই গার্মেন্টসে নিয়ে গেলেন, লাভ কী হলো?
তাহলে পরিকল্পনার মধ্যেই তো ভুল হইতেছে। আমরা কেন ওইখানে যাব? আমি তো দিকে যাইতে চাই না। আমি যাইতে চাই আমার লিগেল, আমার বাস্তব দেশকে আমি উন্নয়ন করতে চাই। আপনারা এই বিষয়ে সেমিনার করেন, এই বিষয়ে মানুষকে ডাকেন যে আপনি একলা বুদ্ধিমান এরকম না, তা আপনি সমন্বয়ক দেখে আপনি বুদ্ধিমানের না, আপনি মন্ত্রী দেখে আপনি প্রধান উপদেষ্টা এটা না। এইখানে হাজার হাজার জনসংখ্যা বুদ্ধিমান আছে, হাজার হাজার লোকের হাতে বুদ্ধিদীপ্ত লোক আছে, তারা খুবই হার্ডলি পরিচয়। আপনি দেখেন আমাদের যে বিল্ডিং সেক্টরে, যে আমি যে সেক্টরটা কাজ করি বিল্ডিং সেক্টরে, আপনি দেখেন যেখানে একটা সেফটি দেওয়ার জন্য সরকার উদ্যোগী না হয় না। দেখেন এই বড় বড় বিল্ডিংগুলো ঝুলা ঝুলা তারের মাধ্যমে সেখানে কাজ করে, আমাদের তাও লোক মৃত্যুর সংখ্যা খুব কম, আল্লাহ পাক রক্ষা করে তাদের। আর বিদেশি গিয়া দেখেন এক একটা বিরাট বড় বড় ইমারত ধরে দেখেন কত মানুষ মরে শেষ হয়ে গেছে। এগুলো নিয়ে কত ধরনের, এই যে স্টেডিয়াম তৈরি করতে গিয়ে কাতার বিশ্বকাপে কত মানুষ মারা গেছে, সব প্রকাশ করে নাই। তা আমার কথা হচ্ছে আমাদের দেশের মানুষ অরিজিনালি কাজে দক্ষ আছে, আর দেখায় ভারতীয়রা বলে দক্ষ, কি করে ফেলাইছে এরা, ভারত হয়ে গেছে, এরা বিদেশ গেলে বিশাল কিছু নেই, কেরালা মেরালা যা আছে সব এক কাছে পারে না, খালি জাস্ট পারে একটা ইংলিশ কথা বলতে, বাঙালি যেটা পারে না। আর কাজের ক্ষেত্রে কই পারবো বাংলাদেশের লগে? বাংলাদেশের কোনো জনগণের সাথে, এই দেশের জনগণ প্রচণ্ড কাজ জানে, কিন্তু আমাদের দেশের সরকার অবহেলিত করে রাখছে। এদেরকে কোনো কাজ শিখানোর, এদের পিছনে কোনো পরিশ্রম দেওয়া, এদের পিছনে ইনভেস্ট করা তার কোনো কিছুতে নেই। খালি কি এদেরকে এরা যাতে কাজ করে চুরি বাটপারি করে আমাকে ট্যাক্স দিয়ে দেয়, আপনার এই পণ্য টন্য বেছেন ওনার ট্যাক্স দিয়ে দাও। আচ্ছা আপনি একটা গাড়ি তৈরি না করে দেশের জনগণের থেকে 200% ব্যাট নেন কেন? ইন্ডিয়া একটা মোটরসাইকেল পাইতেছে 60,000 রুপি, 65,000, খুবই সুন্দর। বাংলাদেশ ওইটা 2.5 লাখ টাকা হয়ে যায়। কেন আপনি এটা করেন 3 লাখ টাকা দিয়ে? এ বেটা টাকার মূল্য নাই, বেটা যে একটু কষ্ট করে গরিব মানুষ চালাইতে পারে না, পারে তো, কোনো জায়গায় নাই। এগুলো বাড়াইতেছেন। দেখেন এখন সমস্যা কি, এইগুলো কথা বলতে সারা রাত আমি বলতে পারবো, সারা দিন বলতে পারবো, কিন্তু শিক্ষার চরম উন্নতি আমাদের প্রয়োজন। কোন পর্যায়ে? গবেষণাগার সেল করতে হবে, সেইখানে অনেক খাদ্য দেন, বাচ্চারা খাবে, তারা ঘুরবে, তাদেরকে ডিস্টার্ব করবেন না। তারা যখন 6-7-এ পড়ে অনেকটুক বুঝে, ছোটোর থেকে সেই যন্ত্রপাতির ছবি টবি বুঝান। হ্যাঁ, ওই যে আম গাছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্বো গোড়া, ওরে বাবু সরের দ্বারা, এই ধরনের গল্প দিয়ে সাথে এই ধরনের কবিতা পড়ে সে জীবনে কিছু প্রগ্রেস করতে পারবে না। এগুলা কেন ওয়ানে দেন? এগুলা দিয়ে কি করবে সে? এটার মধ্যে তো আপনার নৈতিকতাও দেন, তার শিক্ষা ব্যবস্থার নৈতিকতা দেন, রাস্তায় চলতে কি লাগবে, মানুষের সাথে আচরণ কি করবে, কথা বলতে হবে কিভাবে, জীবন কিভাবে উন্নত করতে হলে কার কথা ভালোভাবে শুনতে হবে। এই জীবনের কিছু তো উদ্দেশ্য আছে, মানুষকে তো আসছে চলে যাবে, এর মাঝে তো কিছু কাজকর্ম করে যান। আমার দেশ থেকে বিজ্ঞানী বের করে দেন, তাদেরকে বড় বড় জায়গায় লিড করান। আমি মনে করি দেশ মানে বিশাল একটা, ধরেন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার পরে আমাদের সবাই অনেক গর্ব করি, অরিজিনালি গর্ব করার জিনিস। সে তো এখানে থেকে করে না, সে তো বিদেশ থাকছে, পড়াশোনা করছে, বিরাট কিছু পাইছে, গবেষণা সেলের মাত্রা বাড়াই দিছে সে। আপনি কেন করতেছেন না আমার দেশে? আমার দরকার, জরুরি এবং জরুরি। আমার জনগণকে, প্রচুর জনসংখ্যা এখানে জন্ম হয়, ইউরোপিয়ানরা পারে না একটা জনসংখ্যা বাড়াইতে গিয়ে, তারা কত অফার দেয়, এইটা করো ওইটা করো, ছুটি দেয়, ভ্যাকেশন দেয়, তারপরও হয় না। আর আল্লাহ পাক এখানে প্রতিটা ঘরে ঘরে মানুষ দিছে, এবং আল্লাহ পাক প্রতিটা মানুষরে সর্বোচ্চ ক্ষমতায়ন করে দিছে, সর্বোচ্চ ভালোবাসার ক্ষমতায়ন করে দিছে। যে ক্ষমতায়নগুলো যদি আমরা খেয়াল করি, আপনি তাকায় দেখবেন এই ক্ষমতায়নের মধ্যে এমন কিছু দৃশ্য আছে যেটা গরিবের ঘরে, রিক্সাওয়ালার ঘরে যে বাচ্চাটা হয়, একটা ধনীর দুলালির ঘরে যে বাচ্চাটা হয়, তাদের মধ্যে পারে ধনীর দুলাল না, এ আল্লাহ পাক ওই গরিবের ঘরে বাচ্চাটাও কিন্তু সর্বোচ্চ মেধাবী দেওয়া, হয়তো বিজ্ঞানী করে আল্লাহ পাঠাইছে, আমরা সেই দিকে যাচ্ছি না। এখন এইখানে কিন্তু এইটার এই যে শিক্ষা ব্যবস্থার যে দোষারোপটা, এটা সরকারের একান্ত ইচ্ছার সাথে জনগণের ইচ্ছাটা সবচেয়ে বেশি প্রতিফলিত হওয়া উচিত। কারণ আমি সবসময় বিশ্বাস করতে হবো যে সবাই মেধাবী না, আবার সবাই আনমেধাবীও না। তবে কোনটা সত্য, যে মেধাবীটা স্কুল থেকে অল্প কিছু হয়ে বের হয়ে আসে, স্কুল লেভেল থেকে হাই স্কুল লেভেল, তারপরে প্রথম প্রাইমারি হাই স্কুল, তারপরে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যাবে, যা এই যে পড়াশোনার লেভেলটা, এখানে তাদেরকে গবেষণা সেল দেন, যারা ওইখানে থাকবে কিছু পাশ করে। আপনি আমলাতন্ত্রের জন্য, দেশ চালানোর জন্য, রাজনীতি পড়াশোনার জন্য কিছু লোক নেন, সেটা আলাদা, সেটা দেশের একদম ফ্যাকাল্টি অল্প করে দেন, যেটা অল্প হইলে চলে। কারণ ওইখানে আপনি যদি একটা আমলা হইতে যাইতে চায়, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার যদি আমলা হইতে চায়, যে পরীক্ষা দিয়ে বিশেষ পরীক্ষা, তাহলে তো আপনার ব্যবস্থাপনাই ভুল।
সে স্বাধীন চেতা সম্মানী পেশা না থাকে, সম্মান যে একটা ইঞ্জিনিয়ার, একটা সম্মান যে ডাক্তার, সেটা না সে যাবে ওইখানে বিসিএস ক্যাডার হইতে। কেন হইতে যেতেছে? এটা আপনি কেন নিতেছেন তাদেরকে? আপনি ওইখানে এইগুলো করেন না। এটা করলে কী হয় যে এই মেধাবী হারাই ফেলাইব, শেষ হয়ে যাবে, প্র্যাকটিস করতে পারবে না। আমরা এটা চাই না ভাই। আমরা চাচ্ছি কি জানেন, দেশের উন্নয়নের জন্য সেক্টর ফ্যাকাল্টি আলাদা করে দেন। সব কিছু একসাথে করা উচিত না। আমাদের গবেষণার বার্তা ঠিক করে না। আমরা কেন পশ্চিমা বিশ্ব, অন্য অন্য বিশ্ব আমাদেরকে যেইভাবে প্রেসক্রিপশন দেয়, আমি ওই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে যাব। আপনি প্রেসক্রিপশন তৈরি করেন, কোন প্রেসক্রিপশনে জনগণ উন্নয়ন হবে? এই দেশের জনগণ আছে হাজার হাজার লোক, কোটি কোটি, তাদের কাছ থেকে ডিবেট করার ব্যবস্থা করেন না। তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেন, এত কিছু দিতে পারেন অনলাইনে, যে তোমরা আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে কথা বলো, আমাদেরকে পাঠাও, এরকম প্রসেস দেন। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে কি লাগবে, অটোমেটিকলি সেই প্রসেসগুলো বলবে, আপনারা ওইগুলো গ্রহণ করেন, কাজ করেন, দেশ উন্নয়ন করেন। দেশ জনগণ উন্নয়ন না হইলে তো দেশ উন্নয়ন হইব না, কোনো দিন সম্ভব না, নেভার। হ্যাঁ, আপনি কখনোই ভায়োলেন্স বন্ধ করতে পারবেন না যতদিন আপনি এই ব্যবস্থাপনা রাখবেন। এই শিক্ষাক্ষেত্রে যদি আপনি সারা জীবন এই দেন, এই যে এই ছাত্র রাজনীতি করতে দেন। আমি কত বোকা যে আমি দুধের মধ্যে 1 ফোঁটা চুনা দিয়ে দিলাম, দুধ পুরা নষ্ট হয়ে গেল। এই শিক্ষা ব্যবস্থা এইভাবে নষ্ট হয়েছে শুধু রাজনীতি দিয়া, শুধু রাজনীতি দিয়া। এই রাজনীতিটা কমান, এই রাজনীতির দরকার নাই। আমার জনগণের রাজনীতি করবে, তারা এইখানে না কইরা পরবর্তীতে করুক। একই তো মানুষ, পরবর্তীতে আসতে পারবে, কারণ রাজনীতি সে বয়স হইতেছে, সে আসবে। সে ইয়ং বয়সে গিয়ে কী রাজনীতি করবে? ইয়ং বয়সে কি খুব ভালো কিছু করা যায় রাজনীতি? সে তো অনেকে তার নিজস্ব রাগ বিরাগ এগুলোই তো সে ছাড়তে পারবে না, কারণ সে রাগই থাকবে। সে রিভেঞ্জ দেওয়ার চেষ্টা করবে ইয়ং বয়সে, কিন্তু বৃদ্ধ বয়সে সে কিন্তু রিভেঞ্জ দেয় না। সে চেষ্টা করে বোঝার জন্য কী করছে, দিবে রিভেঞ্জ কঠিনভাবে, কিন্তু এটা তো সাথে সাথে মারতে যাবে। এখন আমাদের কথা হচ্ছে, আপনি আমি যেই পৃথিবীর যেখানে বসবাস করি না কেন, আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করা দরকার। একটা মরে যাব ভাই, আমাদের জেনারেশনগুলোকে আপনি হারায়েন না, কষ্ট দিয়েন না এদেরকে। এই জেনারেশনগুলোকে ধরে রাখেন, এই জেনারেশনকে ডেভেলপমেন্ট করেন, এদেরকে একটা সুন্দর পৃথিবী দান করেন। আমাদের সকলের দায়িত্ব মেধাবীকে মেধা স্থানে বসে দেওয়া। তার কাছে যাব, সে দেখেই বুঝবে এই রুগীটা এই সমস্যা। ভাই, তার এত টাকা নষ্ট করে লাভ নাই, তার জমি বেচালাম না। আচ্ছা, ডাক্তারের পিছনে গিয়ে এত টাকা দিতে হবে কেন? আপনি চিন্তা করছেন? তারা যে টাকা পরিমাণ নেয়, এটা তার বাড়িঘর বেচা তারে দিয়ে চিকিৎসা করতে হয়। এটা আপনি একবার বিবেকের কাছে দেখেন, কোন বিবেক দিয়ে ডাক্তারি কাজ করতেছে? এটা কই থেকে আসলো? হ্যাঁ, মানবতার পেশা সে তার অবস্থান শেষ করে ফেলাইতেছে। না, মানে অর্থের যদি এতই প্রয়োজন হয়, আপনি বিভিন্নভাবে সেক্টরে পরিকল্পিতভাবে সমাধান দেন, সমাজ পরিবর্তন হোক। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন দরকার। ওই যে কিছু গত সরকারের আমলে যে কিছু লোক ছিল, 5 চাটুকাই রইল সব উপন্যাসিক। একটা কথা দেখেন, এই যে ওই যে হুমায়ুন আহমেদের ভাই, উনি ওই যে ওনার এনে এত কিছু, উনি শিক্ষা বিষয়ক এইগুলা করছে, পাঠ্যপুস্তক এই সেই করছে, ভালো কিছু কিছু জায়গা, অন্য কিছু। আচ্ছা, ওই ব্যক্তি এরা কি উপন্যাসিক ছিল না? এরা উপন্যাস নিয়ে বারবার লেখালেখি করতো, মন গড়া কথা লিখতো, বিভিন্ন জায়গায় গল্প লিখতো, এরা বই বাই করতো, বাচ্চাদের বই, সায়েন্স ফিকশন এইগুলা সেগুলা করতো। তো জাফর ইকবাল আরও কয়েকজন আছে। তো এদের কাছ থেকে আপনি শিক্ষার জন্য যদি আলোচনা করেন, শিক্ষা পাইবেন কেমন? সে তো একটা ডাক্তার না, সে একটা ইঞ্জিনিয়ার না, যে তার আপনার এই 2টা শব্দ বারবার আসতেছে কেন জানেন? এই সেক্টরে যারা সর্বোচ্চ টপ লেভেলের জ্ঞানী চিন্তা থাকে, ওরাই ওইখানে আসতে পারে। ওই মেধাটা থাকলে ওইটা এখনও আসা যায়, নাহলে ওই স্বাভাবিকগুলা হয় না। তো উনি কিভাবে পারবে এই ডিপার্টমেন্টকে, এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে? সে চেষ্টা করবো এখানে নাচ গান, কবিতা আবৃত্তি, দুষ্টামি, এটা থেকে দেশ আগায় ভাই। এটা দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করে, তাই ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নত তারে দায়িত্ব দেওয়া ছিল, সে দায়িত্ব দেওয়া দেবে। সে তো এই ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা জায়গায় নিয়ে আসতে পারলো না, যে পৃথিবীতে টাইটানিকের মতো একটা বিশাল ছবি তৈরি করছে, সেটা তো পারে নাই। তো লাভ কী হয়েছে? পারছে শাকিব খানের মতো কিছু নায়ক এদেরকে নিয়ে একটা মানে টেলিভিশন মতো প্রতিদিন যে কোনো মিডিয়া মতো হয়ে গেছে। এদের লাইফ কী স্টাইলে চলতেছে, তারা কী কর্ম করতেছে, এটি দেখে কী শিখতেছে ছেলেমেয়ে। আপনি দেখেন, আমি লাস্ট এই প্রসঙ্গগুলো কথা বলি, হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন সবাই যে আমার কথাগুলোর মধ্যে সত্যতা আছে কি না। ভাই, আপনি একটু খুঁজে দেখেন আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো মানুষকে শুধু বিকশিত না, মানে বিকশিত তো করবো দূরের কথা, তাকে ধ্বংস করার রাস্তায় নিয়ে যাইতেছে।
কিভাবে দেখেন, ইয়ং জেনারেশনের বেশিরভাগ অংশ এখন মানে কিসে মত্ত জানেন? অনলাইন মত্ত। তারা কাজ শিখবে কঠোরভাবে, কাজ করবে, গবেষণা করবে, এটার মধ্যে না। ওই যেটা বানানো একটা জিনিস, ওই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জিনিস, এগুলোর মধ্যে আমরা সকলে ব্যস্ত। আপনি ফ্রিল্যান্সার করে ফেলাইছে গত সরকার আইসা, একবারে সবাই ইনকাম করাই দিছে। আর যে ধরনের কার্যক্রমে তারা যুক্ত হয়েছে, আগামী দেশ আপনি সুষ্ঠু সুন্দর পাওয়ার মতো কেউ সাহস করাটা উচিত হইব না। কারণ আমাদের আমাদের ইয়ং জেনারেশন যাদেরকে আমরা পথ দেখামো সুন্দরভাবে, তাদেরকে আমরা এমন পথ দেখাই দিছি যেই পথে তারা আজ নিজেরাই নিজের ধ্বংসের নিজের প্রান্তে দাঁড়াই গেছে। আপনি দেখেন আতিফ আসলামের একটা কনসার্ট হইল, সেইখানে ইয়ং জেনারেশন ছেলে মেয়ে তারা কিভাবে মত্ত হয়, নাচানাচি করে, কি পর্যায়ে যায়। এর আগে অনেক কনসার্ট গেছে, শাহরুখ খান আছে, কি করে নাই আমাদের দেশের মন্ত্রী পর্যন্ত শাহরুখ খানের কনসার্টের নিচে বসে নাকি কনসার্ট দেখছে, এরকম ভিডিও এবং কথা হয়েছে। তা আমার কথা হচ্ছে, আমরা কোথায় আছি? আমরা জাতিতে উন্নয়ন করতে হলে কি আমরা এগুলো করে আমরা প্রতিনিয়ত কাজ করতে হবে, মানে ডু মানে করা, মানে যেটা সবসময় করতে হবে আমাদেরকে কন্টিনিউ। ধরেন আমি কোনো কারণে একটা ইট বানাই ভাটায়, সেই ইটের পিছনে আমাকে শ্রম দিতে হবে। ইটটাকে আমি উন্নত করা যায়? আচ্ছা, আমি যেখান থেকে শাক উঠাই নিয়ে আসি প্রতিদিন, যে শাকটা শহরের কিছু মানুষ বিক্রি করলে খায়, সেখানে চিন্তা করব ওইখানে সার না দিয়ে আমরা প্রাকৃতিক ভালোভাবে কীভাবে উৎপাদন খরচ কমায় ভালো কিছু শাক সবজি কিছু তৈরি করতে পারি, সেইভাবে কৃষককে কৃষি কর্মকর্তা কাজ করতে দিব। আর কৃষি কর্মকর্তা আগেই আপনাকে কি করে জানেন? এই সারের ব্যবস্থা করে দিব, যে সার কোনটা কোনটা লাগবো, মুখ তমুক, তার কাছে প্রেসক্রিপশন এগুলো, ওইটা ওনে লাগায় আরও হাইব্রিড তৈরি করে ফেলায়। আমি আসলে আমি ওই বিষয়ে খুব আমার জ্ঞান নাই, কারণ আমার নিজস্ব ভাই ব্রাদার যে চাস্তো ভাই উমুক টুমুক আরও কৃষি কর্মকর্তা, হয়তো আমার এই বক্তব্য শুনলে রাগ করবে, কষ্ট পাবে, কিন্তু না, মেন কথা হচ্ছে যে তারা কি করে এক এক জায়গায় প্রদর্শনী তৈরি করে, মানে ছোট ছোট জায়গায় প্রদর্শনী, এর বাইরে কোনো কিছু। আর পুরা গ্রাম দেখবেন চাষাবাসের বাইরে। আমাদের সরকার যদি এখানে চাষবাস না করে, এই দেশের মানুষ তো ওই যে শেখ হাসিনা বলছিল না যে এই বিএনপি আসলে বা ই করলে ই হবে, ওই যে কি বলে দুর্ভিক্ষ বিএনপির জন্য হবে, এরকম কিছু। দেখেন উনি মিথ্যা বলুক যাই বলুক জানি না উনি কীভাবে বলছে এগুলা, কিন্তু আসলে কি খাদ্য যখন শেষ হয়ে যাবে, অন্য দেশে একসময় না দিতে চাইবে, আপনি দুর্ভিক্ষে পড়বেন। কৃত্রিম সংকট যেটা বলে, এই সংকটে পড়ে আমাদের দেশে একবার হয়েছিল না? তা আমাদের ভুল কোন জায়গায়? আমাদের প্রত্যেকটা মানুষে জিজ্ঞাসা করেন, তারা ঢাকা শহরে একটা রিক্সাওয়ালা তৈরি করছে, তারা 600-700 টাকা কামানোর জন্য ঢাকা থাকে, কিন্তু গ্রামে কৃষিকাজের জন্য একজন লোকও নাই। তারা বিল বেশি চা, ওখানে যে একটু শান্তিতে থাকবে, এইটার জন্য একটা আইন দরকার, তো বিশাল আইন। আপনি কিসের আইন করেন? ওই যে অমুকের বিরোধী দল কারা, এই যে সরকারি দল এখন শেখ হাসিনা চলে গেছে গা, মানে মনে করেন যে হ্যাঁ বাকছে, হ্যাঁ যাতে না আসতে পারে তার জন্য বিশাল আইন করবেন। তার পিছনে লোক লাগাই রাখে শ্রমিক, এইগুলা মারামারি ঠেকানোর জন্য তো দেশ সময় শেষ হয়ে যায়। এই দল শেখ হাসিনাও সেম কয়েক বছর এরকম একই কাজ করছে, যেমন বিরোধী দলটা দমন পীড়ন করতে করতে তার জীবন শেষ রে ভাই। কেন তারা দমন পীড়ন করতে হইব? আর বিরোধী দলকে কামড়াকামড়ি করতে হইব ভাই, যে যতদিন থাকে থাকুক না, এত চিল্লাচিল্লি দরকার কি? অন্য অন্য কাজ করেন না সবাই নেমা, আপনি আঁক লাগান না দেশে। আপনাকে কয়দিন দেখাইছে সেখানে যে ধান কাটতে গেছে, শ্রমিক নাই, এই নাই, আসলে কয়টা ধান হয়েছে ভাই? আমার ধান পার্শ্ববর্তী দেশ থেকে আসে। হ্যাঁ, স্বয়ংসম্পূর্ণ। এই যে গরু নিয়ে বলতো, আমাদের দেশে কোরবানির আগে একদম সমস্ত গরু রেডি। কার গরু দিয়া ভাই? আমার বাংলাদেশে গরু দিয়া। আমি কি গরু পালি দুইটা? আমার 14 গোষ্ঠীর মধ্যে এখন আছেন, আমার দাদার আমলে ছিল, আমার আমলতে নাই, আবার বাবার আমল থেকেও নাই, কারণ ঢাকা চলে আসে শেষ ওইখান থেকে। বাকি আমলগুলো দেখেন এখন সব জায়গায় এরকম। আপনি যদি একটা খুলনা শহরে যান, খুলনা গ্রাম অঞ্চলের লোকগুলো খুলনা শহরে কাজ করতেছে, তার গ্রামে থাকার ভালো লাগে না, ঠিক আছে? এটার জন্য আইন করা উচিত। কি আইন? এই যে ঢাকা শহরে ঢুকতে হইলে একটা আইনের দরকার ছিল। একটা সিটিতে ঢুকতে হলে তার একটা নির্দিষ্ট পাসপোর্ট, ওই যে একটা মন্ত্রী বলছিল পাসপোর্ট দরকার, ওইটা না, আমি বলতেছি তার যোগ্যতা অনুযায়ী সে কি এমপ্লয়ের জন্য আসছে, সে কি কাজ করবে, তার এখানে কি কি কাজ আছে, সে কীভাবে ডেভেলপ, ওইভাবে গ্রাম থেকে লোক নিয়ে আসেন। সব গাঠি বুড়ে এসে বললো ঢাকা শহর ভরে গেছে গা, ঢাকা শহরে যে যেমনি পারে রাস্তায় বসে ফুটে ব্যবসা করে, অমুক জায়গায় করতেছে, এই জায়গায় করতেছে। আপনি ফুটপাতের জন্য তো একটা সুন্দর প্লেস দেওয়া দরকার, ওইখানে বিজনেস সিস্টেম করেন। বিজনেসের তো শেষ নাই, এগুলার পরিকল্পনা। তবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যদি না করেন এখন থেকে, জাতিগতভাবে আপনারা যত মারামারি করেন, আমরা একদিন দুর্ভিক্ষে পড়ে যেতে পারি ভাই। আমি না পড়ে আমার ছেলের জেনারেশন পড়তে পারে। আমরা কি এই দুর্ভিক্ষ দেখতে চাই? না, আমার কষ্ট হয় কোন জায়গায় জানেন? আমাদের
আমাদের এই যে আমি সত্য বলে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো কথা বলছি আসলে সমসাময়িক বিশাল ব্যাপার। আমি জানি এই বর্তমান অবস্থারগুলাই কথা বলছি। আমি এরকম অদ্ভুত কিছু নিয়ে আসতে পারি নাই, বা ভালো হোক না হোক। আমি যে এগুলা ইউটিউবে দেই বা আমি কিছুদিন ধরে শুরু করছি, হয়তো কথা বলার খুব ইচ্ছা যে এগুলা নিয়ে কথা বলবো, হয়তো যতদিন বেঁচে থেকে। আমার ভুল ভ্রান্তি হলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর সেকেন্ড হচ্ছে, আমি যেগুলো নিয়ে কথা বলতে চাইছি যে আমি একজন ইউটিউবারের মতো এত গুছাইয়া এবং আমি কোনো কাটিং কুটিং করে আমি দেই না। আমি যেটুক করছি আমি ওইভাবে ছেড়ে দিই। কারণ আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কাউ কষ্ট পাইতে পারে। শেখ হাসিনার জন্য তার দল কষ্ট পাইতে পারে, বা খালেদা জিয়ার কথা বলতে তার দলীয় লোক কষ্ট পাইতে। আমি তাদের জন্য বলেন একটা উদাহরণ দেওয়ার জন্য, ভাই আমরা কোথায় আছি, আমাদের এই বিষয়টা প্রতিনিয়তই আমি আলোচনা করতে চাই। আমাকে আপনারা সাপোর্ট দিয়েন। আমি জানি যে কেউ আমার হয়তো আমি এই পর্যন্ত যে কটা ভিডিও দিছি অল্প কিছু লোক দেখছে, জানি না কতটুকু দেখছে, তবে আমার বিশ্বাস আস্তে আস্তে দেখবে। কারণ এই কথাগুলো প্রয়োজন প্রত্যেকটা মানুষের। আমরা কেউর বিরোধিতা না, আমরা সঠিক সুন্দর একটা জিনিস গুছাই নেওয়ার জন্য। আমি যদি বাজারে যাই, বাজারে গিয়ে যখন দেখি আমি একটা ভালো গাভীর মাংস, একটা গরুর মাংস পাইলাম না তাজা, তখন ওইখানে সবাই ফ্রিজাইন বিক্রি করে, বিভিন্ন জায়গায় তাই না বেছে বিভিন্ন, তখন কিন্তু আপনি ফ্রেশ মাংস আর স্বাদ পাবেন না। তা আমি বলতে চাইছি সবাই একই ধরনের হওয়ার দরকার নেই, সবাই একটু ভালো মানসিক অবস্থা আমাদের আসা উচিত, আমাদের পরিবর্তন হওয়া উচিত, আমাদের পরিকল্পিত একটা লাইফ দরকার আছে। আমাকে সরকার একটা প্লেস দিবে পড়াশোনার জন্য বিশাল, যেটা নিয়ে কথা বলছিলাম, শিক্ষা ব্যবস্থা যেটা ধ্বংস হয়েছে, এটার জন্য কথা বলার জন্য। এটাতে মত আমাদের নাকি ওনারা সব জায়গায় জনমত নিয়ে নেয়। আমরা তো আমি যে একজন মানুষ এই পৃথিবীতে আছে, আমি জীবনে কোনো মত দিতে পারলাম না এই সরকারে যে অমুক জায়গায় অমুক একটা মত দিলাম, এই মতটা আপনি নেন, দেখেন ভালো কিনা। আপনি তো পড়লেনও না। আমি একটা টেলিভিশন চ্যানেলে অনেকে অনেক বক্তব্য দেয় যেখানে কমেন্ট করা যায়, সেই কমেন্ট করলো সেটা তারা পড়ে না। তাই আমাদের মন্তব্য কে নেয়? আসলে কেউ নেয় না। আমাদের হলো আমরা কে এই দুই দেশের? আমরা এই দেশের প্রজাতন্ত্র ওই যে বলে না প্রজা, এবং ওই ধরনেরই এই আগের যেভাবে স্বাধীন ছিল ওইটাই চলতেছে এখন। অরিজিনালি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমার কোনো ভুলভ্রান্তি থাকলে সবাই ক্ষমা করবেন। আমার আচরণে, আমার কথা বলার, আমি আসলে এই বিষয়ে প্রশিক্ষিত না। আমি আসলে কি কথা বলা মনে হচ্ছে খুব জরুরি, এই জন্য আমি কথাগুলো বলতেছি। কতদিন বলতে পারবো জানি না, বলার চেষ্টা করতেছি। আপনারা আমারে ভালোবাসেন, আমার প্রতি আপনার লাইক কমেন্ট দরকার না, দেখা যেটা মন্তব্য আমাকে কোনো ভালো কিছু পরামর্শ দেওয়ার হলে দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।